আসসালামু আলাইকুম। আপনাদের যাদের বাজেট ১২,০০০ টাকা তাদের চয়েস লিস্টে আরও একটা নতুন স্মার্টফোন অ্যাড হতে যাচ্ছে অ্যান্ড দিস ইজ ভিভো Y03। এই স্মার্টফোনটার দাম হচ্ছে ১২,০০০ টাকা। এখন একটি স্মার্টফোনের ভালো খারাপ সব কিছুই থাকে, যা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এই স্মার্টফোনটা আমাদের কাছে পাঠিয়েছে বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। তাদের কাছ থেকে এই সুন্দর স্মার্টফোনটি পারচেস করলে এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই ৫০০ টাকার একটা বিশাল ডিসকাউন্ট পাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে রেখেছি, চেক আউট করে শপটি ভিজিট করতে ভুলবেন না। দাম বিবেচনায় এই স্মার্টফোনটার ডিজাইনটা সত্যি অসাধারণ। দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, যার একটি হচ্ছে জেম গ্রিন এবং অপরটি হচ্ছে স্পেস ব্ল্যাক। তবে এই দুটি কালারের মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে এটার স্পেস ব্ল্যাক কালারটা, কারণ এটার ব্যাক প্যানেলে কিন্তু ম্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং শুধুমাত্র ব্ল্যাক কালারের স্মার্টফোনটির ব্যাক প্যানেলটাই ম্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা স্লাইড করলে কিছুটা গ্রিনিশ একটা এফেক্ট দেয়। তবে গ্রিন কালারটাও দেখতে বেশ ভালো। ব্যাক প্যানেলটা অনেকটাই গ্লসি, দেখতে অনেকটা গ্লাসের মতো হলেও এটার নাম কিন্তু আমরা দিয়ে থাকি গ্লাস্টিক বিল্ড, মানে দেখতে গ্লাস হলেও এটা কিন্তু পুরোপুরি গ্লাস নয়। ক্যামেরা বামগুলো দেখতে কিন্তু ঠিকঠাকই লাগছে। এই স্মার্টফোনটার ভর হচ্ছে ১৮৫ গ্রাম এবং এটার ওয়েট ব্যালেন্সটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। ডিভাইসটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। রাইট প্যানেলে আমরা পাওয়ার বাটন এবং ভলিউম লকার পাচ্ছি, লেফট প্যানেলে পাচ্ছি ডেডিকেটেড সিমটে পয়েন্ট। এখানে এক্সট্রা করে 1 টেরাবাইট পর্যন্ত মেমরি কার্ড এক্সপ্যান্ড করা যাবে। তবে নিচের দিকে স্মার্টফোনটার মধ্যে হেডফোন পোর্ট, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি মাইক্রোফোন পোর্ট রয়েছে। ওপরের দিকে রয়েছে সিঙ্গেল স্পিকার। আমি জানি আপনাদের মধ্য থেকে অনেকে অলরেডি আইডিয়া করে ফেলেছেন স্মার্টফোনটাতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি এবং স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটাও আমরা দেখতে পাচ্ছি না, যা থাকা সত্যি বেশি ইম্পর্টেন্ট ছিল। এছাড়া স্মার্টফোনটার যে ফেসিয়াল আনলকটা আছে সেটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটে দেখতে পেয়েছি। এখন এই ফেস আনলক তো অন্যান্য সব স্মার্টফোনই থাকে, সো বিষয়টাকে আমরা স্বাভাবিকভাবেই দেখছি। তবে স্মার্টফোনটার ফেস আনলক করতে গিয়ে এটার মধ্যে যে ইউনচ ডিসপ্লে সেটা কিন্তু আমার চোখে পড়ছিল, কেননা এই বাজেটে অনেকে কিন্তু অলরেডি মিডল পাঞ্চল ডিসপ্লে অফার করছে, সেখানে এই ইউনচ ডিসপ্লেটা চোখে পড়ার মতোই ছিল। 6.56 ইঞ্চির এই ডিসপ্লেটার নাম দিয়েছে তারা সানলাইট ডিসপ্লে। এখন এই সানলাইট ডিসপ্লে নিট ব্রাইটনেস কত সেটা নিয়ে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি, তবে আমরা বিষয়টা আউটডোরে গিয়ে টেস্ট করেছি। এখন শ্যাডো এরিয়াতে এই স্মার্টফোনটা খুব ভালোভাবে ব্যবহার করা যাচ্ছিল, তেমন একটা সমস্যা হয়নি। তবে ডিরেক্ট সানলাইটে এই সানলাইট ডিসপ্লেটা এতটা কার্যকর ছিল না, মানে ভিজিবিলিটি নিয়ে বেশ কিছু সমস্যা আমি ফেস করেছি। তবে এই বিষয়টা তারা যেভাবে হাইলাইট করেছে তেমন কিছু কিন্তু আপনারা স্মার্টফোনটার ডিসপ্লেতে দেখতে পাবেন না। তবে এখানে আপনি পাচ্ছেন 90 হার্টজ রিফ্রেশ রেট, এটা মোটামুটি ইউআইতে বেশ ভালোই রেজাল্ট করছিল। কিছু কিছু ওয়েবসাইটে 90 হার্টজ মোটামুটি পুশ করতে পারছিল এবং কিছু ওয়েবসাইটে 60 থেকে 90 হার্টজ পর্যন্ত একটা অ্যাভারেজ রেজাল্ট দিতে পেরেছে এবং কিছু ওয়েবসাইটে 60 হার্টজের বেশি পুশ করতে পারেনি। এই ডিসপ্লেটার পিপিআই হচ্ছে 269 এবং এটা একটা আইপিএস ডিসপ্লে। এখন এই আইপিএস ডিসপ্লে যখন আমি সামনে থেকে দেখলাম আমার কাছে মনে হচ্ছিল যে ডিসপ্লেটা একটু ফ্যাকাশে, এটা যদি আরেকটু কালারফুল হতো দেখতে হয়তো আরও বেশি ভালো লাগতো, মানে কালার রিপ্রোডাকশন যদি আরেকটু বেটার প্রডিউস করতে পারতো, ওভারঅল আমার মনে হয় দেখতে ভালো। এছাড়া স্মার্টফোনটা সাইড প্যানেল থেকে দেখার ক্ষেত্রে কোনো প্রকার নেগেটিভ ইস্যু ফেস করিনি। কন্টেন্ট দেখার ক্ষেত্রে আইপিএস ডিসপ্লে হিসেবে শার্পনেসের বেশ কিছুটা ঘাটতি দেখতে পাবেন। ইউটিউবে সর্বোচ্চ 2160p আপনি ভিডিও দেখতে পারবেন, তবে সেই অবস্থায় কিছুটা আটকে যাবে। তবে 1440p দেখলে কিছুটা স্মুথ রেজাল্ট পাওয়া যায়। টাচ রেসপন্সে তেমন একটা লেটেসি আমরা ফেস করিনি। যখন স্ক্রলিং করছিলাম, টাচ করছিলাম, ইনস্ট্যান্ট টাচ রেসপন্স টেস্ট করছিলাম, এই সকল বিষয়ে তেমন একটা সমস্যা ছিল না। তবে এই স্মার্টফোনটার যে টাচ রেসপন্স, যখন আমরা স্মার্টফোনটার মধ্যে একটু হেভি পুশ করলাম, সেই অবস্থায় মাঝে মাঝে টাচ রেসপন্সের কিছুটা লেটেন্সি দেখতে পেয়েছি। এখন 10 থেকে 12,000 টাকা ফোনগুলোর ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখতে পাই, সো বিষয়টাকে আমরা স্বাভাবিকভাবেই দেখছি। এখন ভালো কন্টেন্ট দেখার জন্য ভালো সাউন্ড কোয়ালিটিও কিন্তু দরকার। সো এই স্মার্টফোনটার মধ্যে একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে, যার লাউডনেস আমার কাছে বেশ ভালোই লেগেছে। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হিসেবে লাউডনেস ঠিকঠাক ছিল, বেস কোয়ালিটি, ক্রিস্পিনেস ওভারঅল ওকে এবং এখানে 150% পর্যন্ত ভলিউম বুস্ট হয় এবং বুস্ট অবস্থায় এটার রেজাল্ট কিন্তু বেশ ভালো ছিল, মানে কোনো প্রকার ডিস্টরশন কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। আসলে দাম বিবেচনায় মোটামুটি ঠিকঠাক আছে। অনেকে আবার এই প্রাইস পয়েন্টের মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার অফার করে, সো তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা পিছিয়ে পড়বে, বাট সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হিসেবে লাউডনেস এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই ছিল। ভিউয়ার্স যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ জানাতে পারেন। পাশাপাশি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কি ভাবছিলেন বক্স কন্টেন্ট দেখায়নি, তাই তো? হ্যাঁ, চলুন দেখে নেই এই ডিভাইসটার বক্স কন্টেন্টে আমরা মূলত কি পাচ্ছি। প্রথমেই পাবেন স্মার্টফোন, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি ক্যাবেল, 15 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, সিলিকন ব্যাক কভার এবং এই সিলিকন ব্যাক কভার স্মার্টফোনটাতে ব্যবহার করলে
এটা বেশ ভালোই প্রোটেক্ট রাখতে পারে, দেখতেও বেশ ভালো, বেশ সেফ রাখার ট্রাই করে স্মার্টফোনটাকে। 10 থেকে 12,000 টাকার একটি স্মার্টফোনের ক্ষেত্রে একটা কমন বিষয় কিন্তু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটা স্মার্টফোনের একদিক যদি ভালো করে ফেলে আরেক দিকে বেশ কিছুটা কস্ট কাটিং করা হয়। বাট এই স্মার্টফোনটার ক্যামেরাটা একটা মাঝামাঝি পর্যায়ে আছে, এতটা ভালো ছিল না আবার একবারে ফেলে দেওয়ার মতো ছিল না। এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, অ্যাপারচার f2.2, 0.8 মেগাপিক্সেল একটা পোর্ট্রেট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, অ্যাপারচার f2.2। ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই দিকে আপনি সর্বোচ্চ 1080 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। 13 মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী পাশাপাশি অ্যাপারচার f1.8 হলে ছবির কোয়ালিটি আরও কিছুটা বেটার আসতো, বিশেষ করে লো লাইটে ছবিগুলো একটু সফট করে দেয়, আলো কমে গেলে নয়েসের পরিমাণ কিছুটা বেড়ে যায়। তবে ভালো আলোতে ছবি তুললে ডিটেলস মোটামুটি ভালোই ধরে রাখতে পারে। এছাড়া হাই ডাইনামিক রেঞ্জ অন্যান্য বাজেট সেগমেন্টের ফোনগুলোর মতোই আমরা অ্যাভারেজ দেখতে পেয়েছি। ছবিগুলো মোটামুটি কাজ চালানোর মতো, ভালো আলোতে ছবি তুললে ডিটেলস ভালো পাওয়া যায় এবং ছবির কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক থাকে। ফ্রন্ট ক্যামেরাতেও সেম, ভালো আলোতে ছবি তুললে ছবির কোয়ালিটি বেটার আসবে, ডিটেলসের পরিমাণ বেড়ে যাবে, এইচ ডিটেকশন মোটামুটি অ্যাভারেজ। তবে লো লাইটে ছবিগুলো একটু সফট করে দেয়, নয়েসের পরিমাণ বেড়ে যায়, যা বাজেট সেগমেন্টের ফোনগুলোর ক্ষেত্রে খুবই স্বাভাবিক। 12,000 টাকায় আপনাদের চয়েস লিস্টে এই স্মার্টফোনটা থাকার একটা মূল কারণ আমি মনে করি এটার স্পেসিফিকেশন। স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4GB LPDDR4X RAM, সাথে 4GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে, 64GB রম পাচ্ছেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের Helio Z85, যার মেইন ক্লক স্পিড 2.0 GHz। জিপিইউ থাকছে Mali G57MC2। স্মার্টফোনটি রান করছে Android 14 এবং রয়েছে FuntaSOS 14। ইউআই এর দিক থেকে FuntaSOS 14 বরাবরই কিছুটা ক্লিন ইউআই, তবে এটার মধ্যে বেশ কিছু প্রিইনস্টল অ্যাপও দেখতে পাচ্ছি, সাথে কিছু হট অ্যাপও রয়েছে। চাইলে আপনি তা আনইনস্টল করে নিতে পারেন, পাশাপাশি বন্ধও করে নিতে পারেন। এই স্মার্টফোনটার মধ্যে Android 14 থাকার কারণে মাঝে মাঝে কিছুটা ইস্যু কিন্তু আমি ফেস করেছি, এটা আমার ধারণা। এই স্মার্টফোনটা যখন আমরা ব্যবহার করছিলাম ট্রানজিশনে কিছুটা ল্যাগই মনে হয়েছে, পাশাপাশি অ্যাপগুলো যখন সুইচ করছিলাম হঠাৎ কিছুটা ল্যাগও কিন্তু স্মার্টফোনটার মধ্যে ফেস করেছি। তবে আমার ধারণা নেক্সট আপডেটে এই ধরনের সমস্যা আর থাকবে না। সো আশা করছি ভিভো এই সমস্যাগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবে। এই স্মার্টফোনটার ওভারঅল স্পেসিফিকেশন অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে আমরা সিপিইউ থ্রটলিং টেস্ট, অন্তত বেঞ্চমার্ক টেস্ট এবং স্মার্টফোনটার মধ্যে স্টোরেজ টেস্টটাও করেছি, যার রেজাল্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখন সব মিলিয়ে ভিভো Y03 এর মধ্যে আমরা যেই ধরনের স্পেসিফিকেশন পেয়েছি সেই স্পেসিফিকেশন অনুযায়ী আপনারা যারা নর্মাল ইউজার আছেন, বেসিক ইউজার আছেন, টুকটাক গেম টেম খেলে থাকেন শখের বসে, পাশাপাশি বেশি সময় পাস করেন সোশ্যাল মিডিয়াতে, ভিডিও কল করেন, এই সকল বিষয়গুলো যারা করে থাকেন তাদের ক্ষেত্রে স্মার্টফোনটা বেশ ভালো একটা রেজাল্ট দিতে পারবে বলে আমি ধারণা করছি, যেটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে। তবে স্মার্টফোনটার মধ্যে যে হাই লেভেলের গেমগুলো খেলা যাবে না বিষয়টা কিন্তু এমন না। এটার মধ্যে ফ্রি ফায়ার, পাবজি লাইট এই ধরনের গেমগুলো স্মার্টফোনটার মধ্যে খেলতে পারবেন। ই ফুটবলটাও আমরা ট্রাই করে দেখেছি। তবে স্মার্টফোনটার মধ্যে মাঝে মাঝে কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পেয়েছি, যা খুবই স্বাভাবিক। তবে এই স্মার্টফোনটা শুধুমাত্র তাদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়েছে যারা একদমই নর্মাল ইউজার, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, শুধুমাত্র ভিডিও কলে কথা বলবেন, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করবেন, ইউটিউব, ফেসবুক, এগুলোই যাদের কাজ চলে থাকে। সো তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটা একটা ঠিকঠাক রেজাল্ট দিতে পারবে, যেটা আমি এখন পর্যন্ত পেয়েছি। এই স্মার্টফোনটার ব্যাটারিতে আমরা পেয়েছি 5000 mAh ব্যাটারি, বক্সে পেয়েছিলাম 15 ওয়াটের চার্জার, এবং এই চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে সময় লেগেছে 2 ঘন্টা 9 মিনিটের মতো। ছোট একটা রিপোর্ট এই স্মার্টফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কালেক্ট করেছি, সেটা হচ্ছে স্মার্টফোনটা আমরা ফুল ব্রাইটনেসে 90 হার্টজে দিয়ে ব্যবহার করেছি, সেই অবস্থায় 6 ঘন্টা 11 মিনিটের মতো একটা স্ক্রিন অন টাইম দিতে পেরেছে, এবং মিডিয়াম ব্রাইটনেসে 60 হার্টজে স্মার্টফোনটা ব্যবহার করেছি, সেই অবস্থায় 6 ঘন্টা 53 মিনিটের মতো একটা স্ক্রিন অন টাইম এই স্মার্টফোনটা দিতে পেরেছে। এবং আপনারা যারা নর্মাল ইউজার আছেন তারা প্রথম অবস্থায় স্মার্টফোনটা থেকে প্রায় 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আমি অলরেডি পেয়েছি। তবে একটু হেভি পুশ করলেও 1.5 দিনের কাছাকাছি স্মার্টফোনটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এখন 12,000 টাকা দাম বিবেচনায় এই স্মার্টফোনটাকে যদি আমরা শর্টলি ব্রিফ করতে যাই, সেই ক্ষেত্রে স্মার্টফোনটা ভালো খারাপ দুটো দিকে আমরা পেয়েছি। খারাপ দিকগুলোর মধ্যে এটার ডিসপ্লেটা আরেকটু বেটার হতে পারতো, 90 হার্টজ দিয়েছে, ভালো ব্যাপার। এছাড়া স্মার্টফোনটা যে সাউন্ড কোয়ালিটি, এখন ডুয়েল স্টুডিও স্পিকার থাকলে আরও ভালো হতো, তবে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার সাউন্ড হিসেবে ঠিকঠাক আছে। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সাইড প্যানেলে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকা খুবই জরুরি ছিল, যা স্মার্টফোনটার মধ্যে থাকছে না। এবং স্মার্টফোনের রম 64GB না হয়ে যদি 128GB রম হতো তাহলে বেটার হতো। ভালো দিকগুলোর মধ্যে স্মার্টফোনটার ডিজাইনটা সত্যি অসাধারণ, রেয়ার ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাক আছে, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটা ভালো পেয়েছি, চার্জারটাও মোটামুটি ব্যালেন্স টাইপের। এছাড়া স্মার্টফোনটার যে প্রসেসর সেটা এই দাম বিবেচনায় আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে এই প্রাইস পয়েন্টে সচরাচর আমরা আশেপাশে তাকালে ইউনিসকের প্রসেসর দিয়ে পুরো মার্কেট ভরা, সো সেখানে এই C85টা বেশ কিছুটা এগিয়ে থাকবে।
র্যামটাও ঠিকঠাক আছে। তবে অ্যান্ড্রয়েড ভার্সনটাও বেশ ভালো পেয়েছি, অ্যান্ড্রয়েড 14 পেয়েছি। তবে আপডেটে ছোট ছোট সমস্যাগুলো সলভ করে দিবে আশা করছি। সো ভিউয়ার্স, আপনার কাছে যদি মনে হয় এই স্মার্টফোনটা আপনার চয়েস লিস্টে আসতে পারে এবং আপনার জন্য ডেইলি ড্রাইভার হিসেবে একটা ভালো ফোন হতে পারে, আপনি স্মার্টফোনটি পারচেস করতে পারেন। সো কিছুটা কস্ট কাটিং থাকলেও মোটামুটি ভালোই মনে হচ্ছে। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া ইহসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।